আমরা যে একটি কমন শিরোনামায় আমরা ধারাবাহিক যে আলোচনা চক্র করছি, সেটা আপনারা সবাই যখন দেখেন নোটিশটা জানেন শিরোনামাটা হচ্ছে উত্তর আধুনিককালে নতুন এক জীবনশৈলীর খোঁজে। মানে আধুনিক কালের পর আমরা একটা উত্তর আধুনিক কাল, পাশ্চাত্যের পরিভাষায় বলছি, সেই সময় যখন মানুষের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক আন্তর্জাতিক জীবনে ভয়ানক অস্থিরতা, অনিশ্চয়তা, সেই সময় একটা নতুন জীবনশৈলী আমাদের দরকার। আমরা বুঝতে পারছি আমাদের যে জীবনশৈলী সেটা দিয়ে হচ্ছে না, না ব্যক্তিগত জীবনে না বৃহত্তর জীবনে। একটা অন্য কিছুর রসায়ন দরকার। সেইটার খোঁজে আমরা এই আলোচনা চক্রের মধ্যে আমরা অনেক দিন ধরে আছি, এবং অবশ্যই সেই খোঁজটা রয়েছে শ্রী অরবিন্দের যে পৃথিবীর ইতিহাসে তার যে সাম্প্রতিককালের অবদান মানব জাতির কাছে, একটা পূর্ণাঙ্গ জীবনধারা, সেইটার উপর ভিত্তি করে। সেই জন্য আমরা বলেছি যে শ্রী অরবিন্দের আবির্ভাব ও মানব সভ্যতার ইতিহাসে নতুন একটা দিশা। সেটা কিভাবে আমরা ধীরে ধীরে বিভিন্ন আলোচনায় করছি, যে সেটা একটা নতুন দৃষ্টিভঙ্গি, নতুন খোঁজ। সেইটাকে আমরা প্রতিটি ক্লাসে আমরা বিশেষ বিশেষ প্রেক্ষিতে আমরা আলোচনা করছি। আজকের একদম সুনির্দিষ্ট প্রেক্ষিতটাকে ঠিক করা হয়েছে, যেহেতু আমরা এমন একটা সময় আছি যে শ্রী অরবিন্দ ঠিক দুদিন আগেই তিনি দেহত্যাগ করেছিলেন, 5ই ডিসেম্বর, আর দুদিন পরেই তার দেহ সমাধিস্থ হবে। আমরা ঠিক এইরকম একটা সময় আছি। সেই জন্যই তার দেহত্যাগ, তার পিছনে রহস্য, তার কারণ, আগামী দিনে তার কি ফল, এখন কি ফল ফলছে, সেগুলো আমাদের স্মরণ করা এবং নতুন করে ভাবার জন্য আজকের শিরোনামাটি দেওয়া হয়েছে শ্রী অরবিন্দের মহাপ্রয়াণের পর মহা আগমনের প্রস্তুতি পর্ব। এবং এই পর্বটি লেখা হয়েছে, দেখবেন ওখানে লিখেছি পর্ব 2। তাহলে পর্ব 1টা কোথায় হচ্ছে? আসলে পর্ব 1টা আমি বাড়িতে ইউটিউবে করেছিলাম, এবং ইউটিউবে করে সেটাকে আপলোড করে দিয়েছি, একটা প্রথম ইন্ট্রোডাকশনের মতো। সেটা আমি শেয়ারও করেছি গ্রুপে। যারা পাননি গ্রুপে, তারা ইন্ডিভিজুয়ালি যদি তাদের নাম্বার রত্নাদির কাছে থাকে, রত্নাদি শেয়ার করে দেবেন সেই ইউটিউবটা। কত 30 মিনিটের একটা ইউটিউব বোধহয়। আজকে দ্বিতীয় পর্ব, কিন্তু দ্বিতীয় পর্বটা শুনে মনে হবে না যে এটা খাপ ছাড়া। আমি সেইভাবেই চেষ্টা করছি যে শ্রী অরবিন্দ মহাপ্রয়াণ করেছে, কালের ধারায় সবাই একদিন যাবে। মহা মানবদের জীবনকে আমরা বলি না তারা মারা গিয়েছেন, আমরা বলি মহাপ্রয়াণ, দেহত্যাগ। কিন্তু শ্রী অরবিন্দের ক্ষেত্রে একদম এটা একটা অভূতপূর্ব, অভাবনীয় পৃথিবীর ইতিহাসে শ্রী অরবিন্দের মহাপ্রয়াণ। এবং তিনি একটা বিশেষ কারণে তিনি বেছে নিয়েছিলেন তার দেহত্যাগটা, এবং সেটা একটা ভবিষ্যতে মহা আগমন পর্বকে, তার পথ তৈরি করার জন্য তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন। এবং তার সেই যে মহা আগমনের যে কারণটা, তার প্রস্তুতি পর্ব একটা আছে। সেটা আমাদের দিক থেকে আমাদের কোথাও একটা সামগ্রিকভাবে দায়িত্ব আছে। সেটা আমরা কে কিভাবে করব সেটা আমাদের নিজেদের কথা, নিজেদের কাছে নিজেদের জবাব। কিন্তু সেটা কি, সেটা অন্তত জানা। আমরা এখন দেখছি যে আমরা যাকে বলি আমাদের জীবন, এটা জীবন নয়। মানে যদি খুব সৎ হই নিজের প্রতি, এটাকে জীবন বলে না, এটাকে বলে একটা জোড়াতালি দেওয়া জীবন। হ্যাঁ, বলতে পারি আমার রুচিবোধ আছে, আমার শিক্ষা দীক্ষা আছে, আমার একটা ভদ্রতা বোধ আছে। আমি সব পজিটিভ ইতিবাচক দিকগুলো ধরেই বলছি। আমার একটু ভদ্রতা বোধ আছে,
আমার একটু নীতি নৈতিকতা বোধ আছে, আমার একটু সহমর্মিতা আছে, মানুষের প্রতি একটু আমার দায়িত্ব কর্তব্য আছে, আমি অমানবিক নই, আমি ধরে নিয়েই বলছি। কিন্তু সেই সংখ্যাটা প্রয়োজনীয় যে মাত্রা তার থেকে এত কম যে সেগুলো যেন মনে হচ্ছে পৃথিবীতে তার কোনো সামগ্রিক প্রভাব নেই। রাস্তায় বেরোলেই সেটা বুঝতে পারি যে আমরা সংখ্যায় এত সংখ্যালঘিষ্ঠ, এত কম, এত ইনসিগনিফিকেন্ট যে বাহ্যত আজকে যে সামাজিক পরিবেশ তার কোনো লক্ষণ দেখি না। গতকাল নিরাকারে ক্লাস হয়ে গেছে, সেখানে খুব বেশি হলে 50-60 জন, 42 জন, আচ্ছা 50 জনই যদি ধরি ম্যাক্সিমাম এসছে। অনেক বিজ্ঞাপনের পর বলার পর আচ্ছা যাই, একজন বাইরে থেকে এসছে, ধরলাম তার মধ্যে অর্ধেক লোকই একেবারে উদ্গ্রীব যে এটা না হলে তারা মিস করবে, আর বাকি অর্ধেক লোক আচ্ছা যাই, যেটা সব জায়গায় হয়ে থাকে, এটা চন্দননগর বলে না, সব জায়গায় এটা হচ্ছে কমন ফেনোমেনা। সেটা যদি আপনি শতাংশের হিসাবে ধরেন, শতাংশ কেন মানে দশমিকের হিসাবেও আসবে না। চন্দননগর এই স্থানীয় যে লোকালিটির তার যে জনসংখ্যা, ফলে এর কোনো প্রভাব নেই বাহ্যত। বেরোলেই একদম বিপরীত প্রভাব। সর্বদা আমরা এর মধ্যে আছি। আমরা খুব ইনসিকিউরড। এত ইনসিকিউরিটি বরাবরই, মানুষ সবচেয়ে বেশি ইনসিকিউর, কিন্তু এত ইনসিকিউরিটি আজকে বেড়ে গেছে, কোথাও কোনো আশা যেন নেই, বিশেষ করে আমাদের রাজ্যে তো বটেই। এখন তবুও আমাদের ঘুম হয়, আমাদের রাত্রিবেলায় ঘুম হয়, আর যাদের ঘুম হয় না তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। আর অনেকে শোনা যায় ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না, শুনেছি। আছেন এখানে এমন কেউ ঘুমের ওষুধ খেয়ে ঘুম হয় না, কিন্তু আমার জানা আছে। তার অবস্থা আরও শোচনীয়। ঘুম হয়, যাদের নিশ্চিন্তে ঘুম হয় তাদের কোনো উদ্বেগ নেই। উদ্বেগ না থাকাটা ভালো, আবার না থাকাটা খারাপ। অর্থাৎ চারপাশে কি হচ্ছে, একটা মানুষের যদি উদ্বেগ না থাকে সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। আবার এটাও ঠিক, অযথা উদ্বেগ বাড়িয়ে নিজেকে অস্থির করে লাভ নেই। বাইরে যা হচ্ছে তার উপর তো আমার হাত নেই, কিন্তু পাশাপাশি যে একটা সংবেদনশীলতা, সেটাও যদি বুকে হাত দিয়ে, আমরা সবাই বুকে হাত দিই, আমি এখানকার সবার কথা বলছি ইন জেনারেল, যদি সিনসিয়ার হয় মানুষ নিজের কাছে নিজে, মানুষের সংবেদনশীলতা তলা নিতে ঠেকেছে। এবং মানুষ যে একটা সমগ্রের অংশ, আমি আপনি বেঁচে আছি, সমস্ত সিস্টেমটা আছে বলেই আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। আপনার যদি মাসে যদি 4 লাখ টাকাও আপনার হাতে পেনশন আসে, কথার কথা বলছি, বেতন ছাড়া পেনশন যদি পান, এমন যদি কেউ থাকেন, তিনিও সিকিউর নন। 4 লাখ টাকা তাকে কোনো সুখ, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, তার শারীরিক সুস্থতা দিতে পারবে না। আপনি জানেন টাকা আছে, বরং টাকা থাকলে আপনার খরচা বেশি হয়। আপনার রোগের জন্য তখন আপনি বড় বড় হাসপাতালে যাবেন। যার টাকা নেই সে সামান্য ছোটোখাটো ডাক্তারকে দেখাবে, তাতেও সে অনেকদিন বেঁচে থাকে। তো আমরা এটা খুব ভালো অবস্থায় নেই। এবং আমাদের ইনফ্যাক্ট আমরা যাকে বলি এটা জীবন, আমরা যদি একটা বড় প্রেক্ষাপটে দেখি, এটা আমাদের কোনো জীবনই নয়, এটা একটা কাজ চলা গোছের। কিন্তু খুব অসুবিধা হচ্ছে না কেন, আমরা কনসার্ন নই এটা নিয়ে, খুব কনসার্ন নই, খুব নিজেকে নিয়ে খুব নিজের চিন্তা নেই। আমরা চলছে তো চলছে, ঠিক আছে চলছে। আর সাধারণ মানুষও তো আরও কনসার্ন নয়। যখন নিজের গায়ে এসে কোনো সমস্যা পড়ে তখন সে চিৎকার তাই রব, তারপর সেটা হয়ে গেলে তারপর আবার সে জেকে সেই পুনর্মূষিত ভাব। কোভিডের সময় মানুষের কত সচেতনতা, কত সতর্কতা, কত স্বাস্থ্য সম্বন্ধে, কত প্রকৃতি বদলে গেছে, এনভায়রনমেন্ট বদলে গেছে, বায়ু দূষণ কমে গেছে। আবার দেখুন 1 বছর হয়েছে কোভিড শেষ হয়ে গেছে, মানুষ ভুলে গেছে সব সেই পুনর্মূষিকভাবে আগের জায়গায় মানুষের লাইফস্টাইল ফিরে এসেছে। অনেকে ভেবেছিল বোধহয় একটা কোভিড মানুষকে অনেক সচেতন করে দিয়েছে, অনেক বেশি অ্যালার্ট করে দিয়েছে, অনেক স্বাস্থ্য সচেতন, অনেক পরিবেশ সচেতন। কিছুই হয়নি। সামগ্রিকতার নিরিখে, অর্থাৎ আমরা শিখিনি। কেন আমাদের এমন
বদভ্যাস আমরা তৈরি করেছি ছোটবেলা থেকেই, আমাদের জীবনশৈলী, আমাদের বদভ্যাস ছাড়ানোটাই একটা বড় সমস্যা হয়ে গেছে। ভগবানও পারেন না, এবং এটা কারণ হচ্ছে আমাদের একটা ভুল জীবনশৈলী। এবং ভুল জীবনশৈলীর জন্য আপনি বলবেন, আপনাদের মনে হতে পারে যে আমি প্রত্যেককে দায়ী করছি। প্রত্যেককে দায়ী, আবার সবাই দায়ী, আবার কেউই দায়ী নয়। যদি বলেন কেন, এর পিছনে একটা বড় শক্তির খেলা আছে। আমি খুব সহজ করে গল্পের ছলে বলছি। এই যে আমাদের কোনো চ্যাদব্যাদ নেই, আমরা জানি তো খুব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বাংলাতে বলি, বাঙালরা বলে। আপনি জানেন এখানে কজন বাঙাল আছেন? আমি বাঙাল। চ্যাদব্যাদ নেই। তা আমাদের চ্যাদব্যাদ নেই, চলছে। সে শিশুদের চ্যাদব্যাদ না থেকে আলাদা কথা। শিশুরা তো সব বাবা মার উপর নির্ভরশীল, তাদের ব্যক্তিত্ব বিকাশ হয়নি, তাদের চ্যাদব্যাদ থাকবে না, তাদের সব কিছু মা বাবার উপর। কিন্তু আমাদের চ্যাদব্যাদ না থাকাটা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের চ্যাদব্যাদ না থাকা, বাস্তব জীবনে আমাদের চ্যাদব্যাদ নেই। এবং ভক্তমণ্ডলীর মধ্যেও যে কতটা আছে আমি সন্দিহান। কেন, ভক্তমণ্ডলী যখন তার সামাজিক জীবনে থাকেন, আমি ব্যক্তি বিশেষের কথা বলছি, আমি জেনারেল সমীক্ষার কথা বলছি, ভক্তমণ্ডলীরা যদি যথার্থ অর্থেই আলোকবর্তিকা হয়ে উঠত, এক একটা সমাজের প্রভাব তার পড়ত, কিন্তু সেটা পড়েনি এখনো পর্যন্ত। সাই বাবা তার দেহত্যাগের আগে বলেছিলেন, সারা জীবন আমি যা দিতে চাইলাম কেউ তার নিতে চাইল না, কেউ নিল না। আনন্দবাজারে বড় ক্যাপশন ছিল ফার্স্ট পেজে। তার তো হাজার হাজার লাখ লাখ ভক্ত। সেটা যীশুখ্রিস্টের বেলাতেও সত্যি, সেটা শ্রীরামকৃষ্ণের বেলাতেও সত্যি, সেটা শ্রী অরবিন্দের বেলাতেও সত্যি। দিস ইজ ম্যান। মানুষ, সে তার স্বার্থের জন্য একটা অবলম্বন খোঁজে। সেই অবলম্বনটা যতদিন তার দরকার ততদিন, তার সব ঠিকঠাক চললে তার দরকার নেই। আছে সংস্কার, আছে, ভগবানকে একটা ফুল দিচ্ছি, ফুল না দিলে একটা ভয় ভীতি দেই না। মঙ্গলবার যদি নারায়ণ পুজো না করি একটা পাপ হয়ে যাবে, ভগবান রুষ্ট হবেন। সব সম্পর্ক হচ্ছে ভীতি থেকে আর একটা দেনা পাওনা থেকে। সব ঠিকঠাক চললে ভগবানকে কোনো দরকার হয় না মানুষের। ধর্মের মূলত প্রেরণাটা হচ্ছে সাধারণ মানুষের একটা ভীতি থেকে, অবচেতন একটা ভীতি, একটা ইনসিকিউরিটি থেকে, সেন্স অফ ইনসিকিউরিটি। এই যদি হয় ধর্মের অবস্থা, আধ্যাত্মিকতার অবস্থা, এই জিনিস মানুষকে কোনো দিন মানুষের কোনো কাজে আসবে না। অথচ এইটা দিয়েই কাজ হওয়ার কথা, কিন্তু মানুষ কি করে এর সাথে নিজেকে যুক্ত করবে, মানুষের তার ইচ্ছাও নেই, খোঁজও নেই, আস্পৃহাও নেই। ফলে বস্তুতপক্ষে মানুষ হচ্ছে, আমরা একাধিকবার বলেছি, পশু মানুষ। মানুষও নয়, চিন্তাশীল পশু, একদম শ্রী অরবিন্দের কথা। এবং ওই যে একটু আগে বললাম, এর জন্য আমরা ব্যক্তিগতভাবে দায়ী নই, আবার দায়ীও। কেন, আমাদের উপর এমন শক্তির চাপ এবং ভর আছে, ভর, সেটা হচ্ছে নিম্ন প্রকৃতির, নিম্নতর নিম্নতম শক্তির সব সময় প্রভুত্ব আমাদের উপরে। আর আমরা এত দুর্বল, আমরা মনে করি খুব সবল। কেন সবল মনে করি? আমার যুক্তি আছে। কেন? আমি খুব কষ্ট করে পড়াশোনা করেছি, খুব স্ট্রাগল করেছি, চাকরিতে ভালো স্কোর করার জন্য প্রচুর খেটেছি, এক চাকরি থেকে আরেক চাকরিতে বদল করার জন্য নিজেকে সবসময় আপডেট রেখেছি। একটা চাকরি থেকে আরেকটা যাওয়ার জন্য নিজেকে সবসময় নলেজটা আপডেট থাকতে। সুতরাং আমি কোথায় অলস, কোথায় আমার গাফিলতি, কোথায় আমার উৎসাহের অভাব? হ্যাঁ, আমাদের বাইরের জীবনের সুস্থিতির জন্য, নিরাপত্তার জন্য, আয়াসের জন্য, আরামের জন্য, কমফোর্টের জন্য আমাদের যত কিছু আয়াস, যত কিছু চিন্তা, যত কিছু আবেগ, যত কিছু এনার্জি ব্যয়িত হয়, ওইটা নিয়ে কোনো দ্বিমত নেই যাদের হয়। কিন্তু যেখানে হওয়া উচিত সেইখানটা একেবারেই আমরা হচ্ছে ইনসিনসিয়ার। সেখানে আমাদের কোনো আয়াস নেই, সেখানে আমাদের কোনো সেলফ ইন্ট্রোস্পেকশন নেই। সেখানে আমাদের উপরে যে একটা কালেকটিভ সামগ্রিক নিম্ন শক্তিদের, নিম্ন প্রকৃতির যে খেলা এবং চাপ চলেছে, এবং অহরহ তার প্রভাব আমাদের মধ্যে পড়ছে, জ্ঞানত বা অজ্ঞানত আমরা তাকে গ্রহণ করছি, আমরা তার দ্বারা চালিত হচ্ছি, তার দ্বারা পরাভূত হচ্ছি।
সেটা আমরা ভাবার মতো আমাদের ইন্ট্রোস্পেকশন নেই। আর যদি একবার ইন্ট্রোস্পেকশন হলো, তার জন্য নিজেকে কতখানি দৃঢ়চেতা হতে হবে তার কোনো আয়াসও নেই। আমরা সেখানে বারবার পরাজিত হচ্ছি। দিন চলে গেলেই হলো, আর কি। কিন্তু এই দিন চলে যাওয়ার মতো যে সার্বিক অবস্থাটা, ফলে হয়েছে কি, আমাদের অ্যাজ এ হোল, আমরা সামাজিক জীব, হিউম্যান বিং হিসেবে আমরা কোনো দিন এই পশুর থেকে উঠতে পারিনি, উঠতে পারবো না। এত ধর্ম আসার ফলেও, এত অবতার কল্প পুরুষরা আসার ফলেও এর হের ফের খুব একটা হয়নি পৃথিবীর ইতিহাসের দিকে। আচ্ছা, আমরা এখন যে সময়টা বসে আছি, পৃথিবীর সবচেয়ে খারাপ, মানে সেকেন্ড ওয়ার্ল্ডের আগে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপট ছিল, আমরা যদি একটু যারা বুঝি, তার থেকেও আরও সংকট আমরা এখন কাটাচ্ছি। এটা থার্ড ওয়ার্ল্ডের পক্ষে যথেষ্ট, যে কোনো সময় ঘটে যেতে পারে, এবং এত খারাপ অবস্থা আন্তর্জাতিক স্তরে কখনো পৃথিবীর ইতিহাসে হয়নি। তাহলে এত অবতার রয়েছে, মহামানব রয়েছে, হোয়াট ইজ দ্য আউটকাম? যদি নিরীশ্বরবাদীরা বলে তোমাদের তো এত অবতাররা এসেছেন, এত ধর্মগুরু এসেছেন, হোয়াট ইজ দ্য আউটকাম? কোথায় কোথায় যীশুখ্রিস্টের স্বর্গরাজ্য হয়েছে? কোথায় শ্রী অরবিন্দের যে রূপান্তরিত সমাজ, কোথায় সেটা? কোথায়? একটা মিনিয়েচার দেখাও, একটা ছোট জায়গা দেখাও, একটা রূপান্তরিত মানব গোষ্ঠী হয়ে গেছে। মোহাম্মদের দিকে তাকিয়ে যদি বলে তোমার কোরআন তোমাকে কি উদ্ধার করেছে, মানবজাতি কোন মুসলিম সমাজকে উদ্ধার করেছে, এটা তো ইতিহাস, এটা অস্বীকার করা যাবে না। আদর্শ যেহেতু মহৎ, শ্রী অরবিন্দ এই প্রশ্নটার মুখোমুখি হয়ে শ্রী অরবিন্দ এটাকে চিরকালের জন্য সমাধান করার জন্য পৃথিবীতে এসেছিলেন। এই যে লুফোলস, এই যে ড্রব্যাকস, এবং শ্রী অরবিন্দ সেটা উল্লেখ করেছেন তার সমাজতত্ত্বে, যে এত তো সব এরা এসছেন, সমাজ কি হয়েছে? সমকাল হয়তো খানিকটা আলোকিত হয়েছিল কিছু লোক তাদেরকে ঘিরে। শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা, তার সব শিষ্যরা, সে কি গোল্ডেন যুগ, সুবর্ণ যুগ। কিন্তু তাদের সমাজ কি হয়েছে? ভারতবর্ষ কি হয়েছে? ভারতবর্ষের স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের ডিটোরিয়েশন হতে হতে আরও হয়েছে। নীতি, নৈতিকতা, সততা, শিষ্টাচার, ভদ্রতাবোধ নামতে নামতে চূড়ান্ত জায়গায় এসেছে। তো হোয়াট ইজ দ্য আউটকাম? আউটকাম না হলে আমি সেটাকে ফলো করবো কেন? নিরীশ্বরবাদীরা এই প্রশ্ন আমাদের বিরুদ্ধে করে, আমরাও নিরীশ্বরবাদীদের বিরুদ্ধে প্রশ্ন করতে পারি। বেশ ভালো, আমরা তো দায়ী। তোমাদের যে মহৎ আদর্শগুলো পৃথিবীর ইতিহাসে এসছে, সাম্যবাদী আদর্শ, মার্ক্সতন্ত্র, তোমাদের আদর্শ দিয়ে কোন সমাজটা পাল্টেছে, কোন সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়েছে, কোন নতুন ইউটোপিয়ান রাষ্ট্র হয়েছে? কোথায় দেখাও তো ভাই। রাশিয়ায় হয়েছে, চায়নায় হয়েছে, পূর্ব ইউরোপে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, যুগোস্লোভাকিয়ায় হয়েছে, রোমানিয়ায় হয়েছে, কোথায় হয়েছে বলো দেখি ভাই? হয়নি, বরং মনে হয় উল্টো পথে চলেছে। সেখানে নিপীড়ন, নিষ্পেষণ, মানবাধিকার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় পৃথিবীতে চীনে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বলছে সবচেয়ে মানবাধিকারকে নিষ্পেষণ করা হয় চীনে আজকে পর্যন্ত, উন্নয়নের নামে। রাষ্ট্র হচ্ছে ভগবান, রাষ্ট্র বলবে আমার অর্থনৈতিক উন্নতি চাই, আমার ইন্ডাস্ট্রি চাই, আমার অমুক চাই, অমুক চাই। জায়গার পর জায়গা তুমি কৃষকের জমি নিয়ে শেষ করে দাও। কৃষকরা বাস্তুচ্যুত হলে তারা যথাযথ তারা বাসস্থান পায় না, তাদের ইনকাম হয় না, তাদের কোনো স্বাধীনতা নেই, প্রতিবাদের ভাষা নেই। এবং পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় শেষ হচ্ছে তিয়েনমেন স্কোয়ার, যেখানে লক্ষ লক্ষ প্রতিবাদী মানুষকে, স্বাধীনতাকামী মানুষকে মেরে ফেলা হয়েছে। তাহলে তোমারই বা কি আদর্শ? তুমি আমাদের দিকে আঙুল তুলছ, এবার আমি তোমাদের দিকে আঙুল তুলি, তুমি আমাকে দেখাও। দেখাতে পারবে না, পারবে না তো। পারবে কি? পারবে না। তাহলে পথটা কোথায়? পথটা হচ্ছে শ্রী অরবিন্দ দেখিয়েছেন। এই দোষে উভয় শিবিরই দোষী, মানে এই ত্রুটি উভয় শিবিরেরই আছে। এই অপূর্ণতা, এই স্খলন, এই
যা কিছু বললাম, শ্রী অরবিন্দ এই জায়গাটাকে ধরেছিলেন। শ্রী অরবিন্দকে ধরানো হয়েছিল। কবে ধরানো হয়েছিল? আলিপুর জেলে। শ্রী অরবিন্দ যখন আলিপুর জেলে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, তিনি জানতেন যে তিনি এবারে পৃথিবীতে জন্ম নিয়েছেন, তার হাত ধরেই ভারতবর্ষের স্বাধীনতা আসবে। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম অগ্নিযুগের ঋষি, তাকে বলা হতো অগ্নিযুগী, যিনি প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পূর্ণ স্বরাজ চাই, কীভাবে চাই, তার জন্য কী কী করতে হবে, তিনি সুচিন্তিতভাবে ভারতের জনমানুষের সামনে রেখেছিলেন। কংগ্রেস নেতৃত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 21 বছরের যুবক এসে সদ্য তিনি এসেছেন। তারপরে তার সমস্ত ভাবশিষ্যরা এলেন। কারা এলেন? নেতাজি, তার আগে রাসবিহারী বোস, নেতাজির যে গুরু, তার আগে মাস্টারদা, সূর্য সেন, বাঘাযতীন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, যতীন্দ্রনাথ, সবাই, অল আর দি ফলোয়ার্স অফ শ্রী অরবিন্দ। তো শ্রী অরবিন্দ ভেবেছিলেন তাহলে তো বিধাতা পুরুষ আমাকে দিয়েই এই কাজটা করাবেন, ভারতবর্ষের স্বাধীনতা। ভারতবর্ষের স্বাধীনতা না হলে ভারতবর্ষের যে গুপ্ত মন্ত্রটা আছে, তার যে গুপ্ত যে রহস্যটা আছে, যে মানুষের জীবনকে এখান থেকে উন্নতি করবার জন্য একটা চেতনার প্রযুক্তি আছে, শৈলী আছে, সেইটা হচ্ছে ভারতের স্পিরিচুয়ালিটি, সনাতন ধর্মের। সেইটা যতক্ষণ জীবনের সামনে না আসছে ভারতবর্ষে কী করে বলবে পৃথিবীকে তোমার মুক্তির পথ এখান থেকে, তোমার হাত থেকে তোমাকে আগে নিজেকে মুক্ত করতে হবে, তারপরে তুমি রাজনীতিতে যাবে, অর্থনীতিতে যাবে, ব্যবসায় যাবে, বাণিজ্যে যাবে, সংসার করবে, তবে না সেটা ঠিক হবে। কালকে অদ্ভুত একটা ওশোর বাণী পড়লাম। ওশো মানে হচ্ছে কি, ওশোর যে গুরু রজনীশ ভারী সুন্দর মাঝে মাঝে লেখেন, অপূর্ব, যদিও ডিসপিউট আছে, যাই হোক। লিখছেন কালকে এক জায়গায় বাণীটা এলো যে তুমি বাইরেটা তুমি কন্ট্রোল করতে চাইছো, তুমি তোমার নিজের ভিতরটাই জানো না। তুমি ভিতর না জেনে বাইরেকে জানতে চাইছো, বাইরের উপর আধিপত্য করতে চাইছো। আগে ভিতরকে জানো, আগে ভিতরের উপর তোমার আধিপত্য হোক, নিয়ন্ত্রণ হোক, তারপর তুমি তাই দিয়ে বাইরেটা করতে যাবে। শুধু বাইরেটা করতে গিয়ে কিছুই করতে পারছো না, কারণ তুমি ভিতরটার উপর তোমার কিছু নেই। এই ভিতরটাকে নিয়ে হচ্ছে ভারতবর্ষ। অথচ প্রত্যেকের ভিতরে সেই ভিতরটা আছে, অথচ ভিতরটা নিয়ে আমাদের কোনো কাজ কারবার নেই, আস নেই। সেইখানে শ্রী অরবিন্দ এই জায়গাটা ধরেছিলেন এবং শ্রী অরবিন্দকে বলা হয়েছিল যে তোমাকে আমি এখানে এনেছি তোমাকে তৈরি করবার জন্য। আলিপুর জেলে তার বাসুদেব মিশন ইত্যাদি ইত্যাদি। তারপরে যে শ্রী অরবিন্দ যে প্রশ্নটা তুলেছিলেন যে ধর্মগুরুরা এসেছেন, সাধকরা এসেছেন, উচ্চ শক্তিকে নামিয়েছেন, পৃথিবী বদলায়নি, মানুষের প্রকৃতি বদলায়নি। বিবেকানন্দ বলেছেন মানুষের প্রকৃতিকে বদলানো যায় না, কুকুরের লেজ। তাহলে মানুষের এমনি থাকবে, চিরকাল রক্তাক্ত হবে। তাহলে ভগবানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, ভগবান সবচেয়ে ভুল কাজটা করেছেন মানুষকে পৃথিবীতে এনে। কেন তার সৃষ্টি, তার এই পৃথিবীর মানে আত্মহননের মূল কারণ তিনি, তার সৃষ্টিটা ভুল। যদি সেই লজিক দেওয়া হয়, হ্যাঁ একদিক থেকে তাই, যদি সেই কথা বলা কিন্তু একদিক থেকে তাই, কিন্তু আরেক দিক থেকে তিনি তো তোমাকে আবার একটা সম্ভাবনাও দিয়ে দিয়েছেন, তোমার ভিতরে আছে। তুমি যদি সেটাকে এক্সপ্লোর না করো, আবিষ্কার না করো, তার উপর কাজ না করো, তো সেটা প্রকাশ সামনে আসবে না। তুমি সেই পুরাতন পশু প্রকৃতির দ্বারাই চালিত হবে। বিবেকানন্দ এসে 15 দিন ধরে শ্রী অরবিন্দকে যে জিনিসটা দিয়েছিলেন যে এমন একটা শক্তি আছে, শ্রী অরবিন্দ কিন্তু ডিটেলস কোথাও লেখেননি। 15 দিন টানা বিবেকানন্দের সাথে তার কি কথা হয়েছে কোথাও তিনি লেখেননি। হয়তো লেখার প্রয়োজন মনে করেননি, মানুষ বুঝবে না। হ্যাঁ, 15 দিন ধরে এসেছিলেন। তো সেখানে তিনি লিখছেন 15 দিন ধরে এসে তিনি আমাকে যে জিনিসটা দিয়ে গেছেন, যেটা পৃথিবীর মানুষ জানে না, পৃথিবীর ইতিহাসে নেই, বিবেকানন্দের জীবদ্দশায় কোনোদিন সেটা পাওয়া যায়নি, সেটা শ্রী অরবিন্দকে তিনি দিয়েছেন সূক্ষ্ম দেহে এসে, আর কোনো আধার পাননি। তার পরবর্তী শিষ্যকুলের মধ্যেও পাননি, তার পরবর্তী রামকৃষ্ণ মিশন অর্ডারেও কাউকে দেননি। মাইন্ডেড, তিনি দিলেন শ্রী অরবিন্দকে।
তিনি জানতেন শ্রী অরবিন্দ হচ্ছেন সেই আদিষ্ট পুরুষ, তিনি এই কাজের জন্য এসছেন। তাই বিবেকানন্দ তার কাছে 15 দিন ধরে এসছেন। যে এমন একটা শক্তি আছে, যে শক্তিটা হচ্ছে সৃষ্টির বীজ, যেখান থেকে সৃষ্টি হয়, সেইখান থেকে অনেক পরতে পরতে নামতে 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 চেতনা জড় হয়েছিল, জড় থেকে ফুটতে ফুটতে প্রাণ, প্রাণ থেকে মন, মনের উপরেও যে স্তরগুলো আছে, মানুষ যদি সেইখানে উঠতে না পারে তাহলে এই মনকে শাসন করবে তার দেহ এবং তার আবেগ সত্তা। আর যতদিন মনকে তার দেহ এবং আবেগ সত্তা শাসন করবে, ততদিন মানুষের মুক্তি নেই নিজের হাত থেকে নিজের। মানুষ নিজেই নিজের আত্মহনন করবে যতদিন তার আবেগ সত্তা, তার বাসনা সত্তা, তার দেহ সত্তা তার মনের উপর প্রভুত্ব করবে। কেন মনের থেকেও বিশেষ করে প্রাণসত্তার, বাসনা সত্তার এত শক্তি যে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত দেশনেতা তারাও পথভ্রষ্ট হয়ে যায় ক্ষণিকের জন্য, বা শেষের জীবনে এসে বা মাঝখানে এসে। কেন? তাদের দেহ চেতনা এবং প্রাণচেতনা তাদের দিয়ে ওই কাজগুলো করায়। ইট ইজ নট স্টেবল। আমরা যে মনস্তরে আছি, মাইন্ড কোনো অবস্থাতেই স্টেবিলিটি পাবে না, কোনো অবস্থাতেই, যতই উৎকর্ষতা আর উপরে থাকুক না কেন। ইভিন আমাদের থেকেও যারা আমাদের উপরে উৎকর্ষ সাধারণ মানুষরা আছে, যাদেরকে বলি কৃতিধর পুরুষ, মহামানব নয়, কৃতিধর পুরুষ বলে যাদের বলি, উইদাউট স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট, তারাও পারবে না। তারাও ওই সত্তা এবং শক্তির দাসত্ব করবে কোনো। দ্যার ইজ নো আদার ওয়ে। বিবেকানন্দ বলেছেন অনলি দ্য ওয়ে। সেই যে শক্তিটা, সেটা যদি কোনো দিন পৃথিবীতে নামে, সেই শক্তিটা যদি পৃথিবীতে মূর্ত হয়, মানুষের আয়ত্তের মধ্যে এসে গেল। কল্পনা করুন যেটা রয়েছে যোজন, কল্পনা করুন যেটা রয়েছে যোজন 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 দূরে, আমাদের আয়ত্তের বাইরে, সাধকেরাও যার তল পায়নি, খোঁজ পায়নি, সেইটা যদি কোনোদিন পৃথ্বী চেতনার মধ্যে আসে, তাহলে মানুষের পক্ষে কাজটা হয়ে গেল। সেই কাজটা সাধারণ মানুষকে করতে হবে না, ওটা একজনকে করতে হবে, এবং সেটা আবহাওয়ার মধ্যে রয়ে গেল, মানুষ চাইলে সেটাকে নিতে পারবে। পৃথ্বী চেতনার মধ্যে রয়ে, কিন্তু পৃথ্বী চেতনা তো আসেনি সেটা। দ্যাট ইজ, তিনি বলেছিলেন সুপার মাইন্ড, বিজ্ঞান ঘন চেতনা, জ্যোতি মানস, যেখান থেকে সৃষ্টি শুরু হয়েছিল সেটা উপরে রয়েছে, সে সরাসরি পৃথিবীতে নামেনি। শ্রী অরবিন্দ সেইটা নিয়ে সারা জীবন এক্সপ্লোর করলেন, কিভাবে ওটাকে আয়ত্ত করা যায়। 1926 সালে তার একটা বিশেষ সিদ্ধি হলো শ্রীকৃষ্ণ চেতনার সিদ্ধি। অর্থাৎ শ্রীকৃষ্ণ চেতনা, স্বয়ং শ্রীকৃষ্ণ তার দেহের মধ্যে স্থায়ীভাবে অবস্থান নিলেন। অধিমানস, যেটা দেবতাদের চেতনার স্তর বলা হয়, শ্রীকৃষ্ণের অবতরণ শ্রী অরবিন্দের দেহে, শ্রী অরবিন্দের নিজের কথায়, যেটাকে আমরা বলি জিহ্বার মাইন্ড, দেবলোক, সেই চেতনার যিনি অধিপতি শ্রীকৃষ্ণ, তিনি স্থায়ীভাবে শ্রী অরবিন্দের দেহে এলেন। কেন এলেন? কেন তারপরেই হচ্ছে ওই জায়গাটা, ওই জায়গাটা যেতে হলে এই জায়গাটা আসতে হবে, এই জায়গাটা না আসতে হলে ওই জায়গা। সেই জায়গাটা আসা দিনটা ছিল 1926 সালের একটা বিশেষ দিনে হয়েছিল, 24শে নভেম্বর। তারপর থেকেই তার জার্নিটা হলো যে কি করে ওই শক্তিটাকে নামানো যায়। প্রথমে তার দেহটা হচ্ছে ভগীরথের মতো। ভগীরথ কি হয়েছিল? গঙ্গার ধারাটাকে তার জটায় ধারণ করেছিল। শ্রী অরবিন্দ হচ্ছেন পৃথিবীর ভগীরথ, সুপারমেন্টাল যে নামবে সুপার মাইন্ড, ওই রকম শক্তি, স্বয়ং পরাৎপরের যে শক্তি, সেইটা নামার জন্য তো একটা আধার চাই। সেই আধারটা শ্রী অরবিন্দ, সেইটা তিনি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন, করতে 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 তিনি দেখছেন সেটা আসছে। বিপুল তার অভিজ্ঞতা, দিস এ স্টোরি, সেটা বলছি না আমাদের সুবিধার জন্য। আজকের যে জায়গাটা আসবার জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা সময় তিনি বুঝলেন এই দেহটা যথেষ্ট নয়, এই দেহে ওটাকে স্থায়ীভাবে আনা যাবে না। আর স্থায়ীভাবে যদি না আনা যায়, মানুষ তার যে উপকারটা পাবে না, তার ফসলটা পাবে না। তো শ্রী অরবিন্দ তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি দেহ ছেড়ে
দেহাতীত যে সূক্ষ্ম শরীরটাকে তিনি গড়েছেন, আমাদের প্রত্যেকেই একটা সূক্ষ্ম শরীর আছে, দ্য বডি অফ অরা। সেইটা সাধকদের শ্রী অরবিন্দের ক্ষেত্রে সেটা একদম একটা রূপ নিয়ে নিয়েছে। সেইটা দিয়ে তিনি ঊর্ধ্বলোকে থেকে সেই কাজটা করবেন পৃথিবীর প্রস্তুতির জন্য। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস পৃথিবী? এই পৃথিবীর জন্য তো আবার একটা আধার দরকার, রক্ত মাংসের। মা বলছেন যেদিন শ্রী অরবিন্দ দেহ রাখছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ যে জিনিসটা অ্যাচিভ করেছিলেন, সেই অতিমানব শক্তি, রূপান্তরকারী শক্তি, সেটা অটোমেটিক্যালি আমার শরীরে চলে এলো এবং আমি একটা ফ্রিকশন অনুভব করছি শরীরের মধ্যে। দ্যাট ইজ এ ফ্রিকশন, একটা কিছু আসছে, মানে শ্রী অরবিন্দ দিয়ে দিলেন। শ্রী অরবিন্দ চলে গেলেন এবং মাকে বললেন যে তোমার শরীরটা অনেক মজবুত, বাকি কাজটা তোমার শরীরটা করতে পারবে, আমার শরীরটা পারবে না, আমার শরীরটা অত তৈরি নয়, আমাকে সে কাজটা সূক্ষ্ম শরীরে করতে হবে, আমি উপর থেকে কাজটা করব এবং তোমাকেও আমি সেই কাজে সহযোগিতা করব। মা বলেছিলেন যে আই ওয়াজ নট অ্যাট অল ওরিড, সবসময় আমি কোনো দিন আমার নিজেকে নিয়ে ভাবিনি, কিন্তু টোটালি আই ওয়াজ প্রোটেক্টেড বাই শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ সব কিছু আমার দূরহ কাজগুলোকে, মানে দেহাতীত কাজগুলোকে তিনি সামলেছেন। আমার কাজটা ছিল জাস্ট ক্যাজুয়ালি করে যাওয়া, কারণ আমার পিছনে শক্তিটা রয়েছে। শ্রী অরবিন্দ চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম হোয়াট এ রেসপন্সিবিলিটি আই হ্যাভ টু। তখন মা কাজটা করলেন এবং মা দীর্ঘদিন সেই কাজটা করেছেন। সেটা একটা অভাবনীয় ব্যাপার। অন্তত যদি বুদ্ধি দিয়েও বোঝার চেষ্টা করি, তার কিছু প্রাথমিক উপায় আছে। প্রাথমিক উপায় হচ্ছে মা তো খুব, এক তো মা পাশ্চাত্যের ছিলেন, মা খুব মেটিকুলাস ছিলেন। মা প্রতিদিনের অভিজ্ঞতা বলতেন আর সেটা টেপে রেকর্ড হতো, তার কি হচ্ছে রোজ তার শরীরে। সেই রেকর্ডটা যখন পাবলিশ হলো, সেটা 13টা মোটা ভলিউমে পাবলিশ হয়েছে, ফরাসি ভাষায়, ইংরেজিতে, এখন বোধহয় হিন্দিতে হয়েছে, জার্মানে হয়েছে কিনা জানি না। সেটা হচ্ছে একটা ইতিহাস। ইতিহাসটা কি? মা যে কাজটা করেছেন, সমস্ত ল অফ ফিজিক্স, যেটা পদার্থের যে সাধারণ নিয়ম, পদার্থবিদ্যার ল অফ ফিজিক্স, তার রিভার্স। কীরকম রিভার্স? ল অফ ফিজিক্স কি? আপনার একটা শরীর আছে, বায়োলজি, ধরুন বায়োলজি, আপনার একটা শরীর আছে, শরীরের জন্ম আছে, বৃদ্ধি আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে। একটা ল অফ এন্ট্রপি আছে। এই প্রসেসটাকে রিভার্স করতে হবে। বলে সে কি? এটা সৃষ্টি ছাড়া কাজ, এসব বললে হবে, গল্প কথা, গাঁজাখুরি কথা। গাঁজাখুরি কথা নয়, এটা হচ্ছে ডমিনেটিং ল। এই লটাই পৃথিবীর আমাদের জীবনকে শাসন করছে, চালিত করছে। জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু। কিন্তু এটারও একটা রিভার্স অর্ডার আছে। যেমন ধরুন, আমি যদি একটা এরকম করে একটা ভারী জিনিস উপরে ছুরি, নিচে পড়ে যাবে। কেন পড়বে? আমরা মোদ্দা কথা জানি, মাধ্যাকর্ষণ শক্তি আছে, তাই তো? কিন্তু একটা সার্টেন প্লেনের পরে গেলে এইটা আকাশে ভাসবে। যেমন মহাকাশচারীরা মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে গেলে তারা ল অফ গ্র্যাভিটেশনের বাইরে চলে যায়, বডিটা ফ্লো করে, বডির কোনো ওজন থাকে না। তাহলে ল অফ গ্র্যাভিটিটা এইখানে, ল অফ গ্র্যাভিটির বাইরেও একটা নিয়ম আছে। তেমনি ল অফ ফিজিক্স যেটা আছে, ল অফ এন্ট্রপি যেটা আছে আমাদের এখানে, যার দ্বারা সভ্যতা চালিত, শাসিত, প্রভাবিত, যেটাকে ধরেই মনে করছি এইটাই আমার জীবনের, বাইরে বেরোতে পারবো না, আর বাইরে বেরোনোর রাস্তাটাও আছে। রিভার্সাল অফ কনসাসনেস। তারও প্রমাণ কি? তারও প্রমাণ প্রজাপতি। প্রজাপতির কিন্তু জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু, ক্ষয় আর মৃত্যু, ওই দুটো বাদ দিলে আর বাকি দুটো প্রজাপতির জীবনে থাকে। মানে শুঁয়োপোকা যখন সে প্রজাপতি হওয়ার জন্য সে যখন নিজের প্রস্তুতি নেয়, সে কী করে? নিজের মধ্যে একটা কঠিন আবরণে সে চলে যায়, চলে গিয়ে সে প্রস্তুতি নেয়। প্রস্তুতি নিতে নিতে তার ভিতরে একটা প্রস্তুতি পর্ব চলে, তার একটা বিশেষ টেকনিক্যাল নাম আছে।
আমি দেখবেন আমি বাংলাতে বোঝার সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়েছি স্টোরিটা, এবং সেটা এবং তার স্টোরিটা প্রচুর শেয়ার হয়েছে দেখলাম, টিচার্সদের মধ্যে এদের মধ্যে প্রচুর শেয়ার হয়েছে। সেই প্রসেসের মধ্য দিয়ে মৃত্যুকে এড়িয়ে গিয়ে সে রূপান্তরিত হয়ে যায় প্রজাপতিতে, ইজন্ট ইট? তাই তো? তাহলে পৃথিবীতে একটা নিশ্চয়ই ইনস্ট্যান্স তাহলে ভগবান করে রেখেছেন যে এই যে জগতের নিয়ম, এই নিয়মের বাইরে একটা নিয়ম করা আছে, ল অফ ট্রান্সফরমেশন, প্রসেস অফ ট্রান্সফরমেশন, এটাকে বলা ট্রান্সফরমেশন। প্রজাপতির মৃত্যু হয় না, প্রজাপতি রূপান্তরিত হয়ে যায়, সেটাই বলছি, শুয়োপোকার মৃত্যু হয় না, প্রজাপতিতে রূপান্তরিত হয়। ঠিক তেমনি সামুদ্রিক একটা মাছ আছে, আমি আগের দিনও আমাদের ক্লাসে বলেছিলাম, আমি অনলাইন ক্লাস যখন প্রথম কোভিডের সময় আমি চালু করি, আমাদের বলা হয় আমাকে দিয়ে করানো হয়, আমি বোধহয় 3য় ক্লাসে আমি একটা অনলাইনে ক্লাস নিয়েছিলাম ভিডিও করে। একটা সামুদ্রিক মাছ আছে, পরে এখন তো দেখাতে পারবো না, আমার কাছে সেকেন্ড সেট নেই, একটা ক্যামেরা চলছে। সেই মাছটাকে যদি একটা অংশ আমরা কেটে দিই, তার ধরুন লেজটা কেটে দিলাম কি ডানাটা কেটে দিলাম, সেখান থেকে আবার একটা মাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। জেলিফিশের তো কেটে দিলে সে আবার বেড়ে যায়, কিন্তু এ তো হচ্ছে সেই মাছই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মৃত্যু নেই। তাহলে নিয়ম একটা ব্যতিক্রম আছে। শ্রী অরবিন্দ সেই যে অর্ডারটা, সেইটাকে রিভার্স করার জন্য সাধনা করেছেন। কেন? দুটো কারণ। যতক্ষণ পর্যন্ত ওই লটা পৃথিবীতে এস্টাবলিশ না হবে আমাদের জীবনে, আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাব, গিয়ে আমাদের ল অফ গ্র্যাভিটেশনের মতো, ল অফ ফিজিক্সের মতো, ল অফ এন্ট্রপির মতো আমাদের প্রকৃতি আলটিমেটলি আমাদের একটা পর্বের পরে আর যেতে দেবে না, পরিবর্তন করতে গিয়ে। যার জন্য বিবেকানন্দ বলছেন না, প্রকৃতি হচ্ছে মানুষের প্রকৃতি কুকুরের লেজ। তাহলে কুকুরের যদি লেজ হয়, আমি কেন চেষ্টা করবো ভালো হওয়ার, কেন আমি উৎকর্ষতার চেষ্টা করব, কেন আমি সৎ হওয়ার চেষ্টা করব, কেন আমি মহৎ হওয়ার চেষ্টা করব করে যদি প্রকৃতিই লেজ হয়, প্রকৃতি যদি কুকুরের লেজ হয়, তাহলে প্রশ্ন হচ্ছে ধর্ম সেই কারণে অনেক নিয়মের শাসন করে দিয়েছে, নিয়মের শাসন করে দিয়ে বেঁধে ফেলেছে, তুমি এটা করো না, ওটা করো না, সেটা করো না, সেটা করো না। তাই তো ধর্মের তো অনেকের জন্য বাঁধন, যাতে প্রকৃতি যাতে বেপথু না হয়, প্রকৃতি বেপথু না হওয়ার জন্য মানুষের উপর অনেক অনুশাসন রিচুয়ালস দিয়েছে। শ্রী অরবিন্দ বলছে মানুষকে কতদিন তুমি শিকল পরিয়ে রাখবে, শিকল যেদিন খুলে যাবে, তার যখন বাঁধন আলগা হবে, তার পুরনো প্রকৃতিতে আবার বেরিয়ে আসবে। দের ইজ নো গ্যারান্টি, গ্যারান্টি নেই। তুমি তো শিকল পড়িয়েছো অনুশাসন দিয়ে, রিচুয়াল দিয়ে, তার তো পরিবর্তন হচ্ছে না। তাহলে ওগুলো কি আমার স্থায়ী সমাধান? সমাধান নয়। স্থায়ী সমাধান হচ্ছে একটা চেঞ্জ, কনজিকিউটিভ চেঞ্জ, ধারাবাহিক পরিবর্তন। সেই মেথডটা তো এই ধর্মীয় পথে নেই, যে টোটাল ট্রান্সফরমেশন অফ দি নেচার, টোটাল ট্রান্সফরমেশন অফ দি বডি ইটসেলফ। কেন? মানে সেই চেতনাটাই তো মানুষের মধ্যে নেই, সেই চেতনা পৃথ্বী চেতনার মধ্যে নেই। পৃথ্বী চেতনার মধ্যে শ্রী অরবিন্দ আনার জন্য প্রথম নিজের দেহে নামলো, তারপরে তিনি দেহ ছেড়ে চলে গেলেন, তার সূক্ষ্ম দেহে সেই কাজটা এখনো করছেন। সেটার দীর্ঘ ইতিহাস মায়ের একদম লেখা আছে, ছাপানো আছে। শ্রী অরবিন্দ কনস্ট্যান্ট কাজ করছেন, আর ডে টু ডে অ্যাফেয়ার্সে তিনি মাকে গাইড করছেন, পরিষ্কার বলছেন। অরোভিল নির্মাণের সময় শ্রী অরবিন্দ প্রায়শই আসতেন, শ্রী অরবিন্দের সাথে মায়ের কনভারসেশন হতো। মা সেই কাজটা করার পরে মার প্রচুর সেল, দেহকোষ, যেগুলো একদিন কিছুদিন পরে দেহকোষ মরে যায়, নতুন কোষ জন্মায়, বৃদ্ধি হয়, আমরা বড় হই। একটা সময় পরে কোষের আর বৃদ্ধি হয় না, তখন আমাদের ক্ষয় হতে থাকে, আমাদের বৃদ্ধাবস্থা আসে, আমাদের মৃত্যু আমাদের নিয়ে চলে যায়। তার কারণ কি? কোষ আর বাড়তে পারে না, কোষের মৃত্যু ঘটতে থাকে, ক্রমশই কোষ মৃত্যু হতে থাকে। মা সুপারমাইন্ডটা যে রেখে গিয়েছিলেন শ্রী অরবিন্দ, মা সেই সুপারমাইন্ড নিয়ে কাজ করছিলেন, এবং মার দিনের পর দিন বহু সেল রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং মা চেষ্টা করেছিলেন তার
সব সেলগুলো যদি রূপান্তর হতো, কিন্তু হয়নি। তার কারণ সেটা করতে গেলে পৃথিবীর তরফ থেকে যে সহযোগিতা, সেই সহযোগিতাটা আমরা পাননি। অর্থাৎ কালেকটিভ যে কনসাসনেসের চাপ, কালেকটিভ ইগনোরেন্স, কালেকটিভ অসহযোগিতা মানুষের, সেটার জন্য মার কোঅপারেশন পাননি। মাকে ছেড়ে যেতে হয়েছিল। তাহলে শ্রী অরবিন্দ চলে গেছেন, মাও চলে গেছেন, অতিমানস রয়ে গেছে। অতিমানস রয়ে গেছে মনে হচ্ছে যে আমাদের লক্ষণ দেখে। আমি সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, সাধারণ মানুষ আমার ধর্তব্যের মধ্যে না, আমাদের বলয়ের মধ্যে ইন জেনারেল। আমি ব্যক্তিবিশেষের কথা বলছি না, ব্যক্তিবিশেষের মধ্যে কার কী হয়েছে সে দেখার দৃষ্টিও আমার নেই, সে স্পর্ধাও নেই আমার বলার। ইন জেনারেল বলছি, ইজ দেয়ার এনি সাইন অফ ট্রান্সফরমেশন? অ্যাজ এ হোল হয়নি। তাহলে এই যে প্রস্তুতি পর্বের কথাটা বলা আছে যে টাইটেলে, মহা আগমনের প্রস্তুতি পর্ব, তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটা যদি আমার মধ্যে আগ্রহ জন্মায় যে কি হবে আমার এই সুখ, আমার এই বিলাস, আমার এই আয়াস, একদিন তো আমার পরিণতি আমার মৃত্যুতে। আমি কোনো কিছুকে অনন্তকাল ধরে টেনে নিতে পারবো না, আমার মৃত্যুকাল বাদে বসু। এই তো আমার 73 বছর আমি রানিং, সেই শৈশবটা ভাবি কোথা দিয়ে 73টা বছর চলে গেল। আমার থেকে যারা সিনিয়র, দ্য ডেজ আর নাম্বারড। তাহলে আমার মৃত্যুতে সব শেষ। আমি কি রেখে গেলাম আমার পরের প্রজন্মের জন্য? কি রেখে গেলাম? স্পিরিচুয়ালি বলছি, স্পিরিচুয়ালি কি রেখে গেলাম? হ্যাঁ, আমি আমার ছেলে মেয়েকে রেখে গেছি, ভালো নাতি পুতি, তাদের বাড়ি ঘর দোর আছে, ভালো ইনকাম আছে, সিকিউর আছে, তাদের ছাদ আছে, জমি আছে, জমা আছে, সব আছে। ইজ ইট এ ইনস্ট্যান্স অফ এ কোয়ালিটেটিভ লাইফ? আমি কোয়ালিটেটিভ লাইফের কথা বলছি। তারপরে স্পিরিচুয়াল লাইফ, সেই লাইফটা কি? প্রথম ধাপ হচ্ছে আমার মধ্যে একটা অখণ্ডতা বোধ। অখণ্ডতা বোধ কেন? আমার অখণ্ডতা বোধ দিকে, আরে তো আমি যে বেঁচে আছি, আমি তো এন্টায়ার সিস্টেমটা চলছে বলেই আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার পিছনে আমাকে স্যালারি দিচ্ছে এমপ্লয়ার, আমি আমার যোগ্যতায় স্যালারি পাচ্ছি, টেকেন ফর, ঠিক আছে, আমি দিচ্ছি, সেও আমাকে দিচ্ছে। কিন্তু এই যে আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকার পিছনে যে এত সমস্ত প্রাকৃতিক উপাদান আমার জন্য করে রাখা হয়েছে, সেগুলো তো কনস্ট্যান্টলি আমাকে যোগান হচ্ছে। আমি সেই সাপোর্ট সিস্টেমের মধ্যে আমি বেঁচে পড়তে আছি, এবং সেই সিস্টেমটাকেও সম্বন্ধে আমার কোনো অ্যাওয়ারনেস নেই। আমি যে সমগ্রের একটা অংশ, আমার যে কোনো একটা সামান্যতম মুভমেন্ট, সামান্যতম চিন্তা, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্যবস্থা, তাকে প্রতি মুহূর্তে এফেক্ট করছে, ভালো হোক বা খারাপভাবে হোক। আমি কি বুঝতে পারি না? কেন বুঝতে পারি না? আমি তো যুক্তিবাদী। তাই যুক্তিবাদী হলে আমি কি জানি বাটারফ্লাই এফেক্ট বলে একটা এফেক্ট আছে। বাটারফ্লাই এফেক্টটা কি? প্রথম যিনি আবিষ্কর্তা তিনি দেখিয়েছিলেন, আমি আগের দিনও ক্লাসে বলেছি, একটা প্রজাপতি যদি নিস্পন্দ মনে হয়, আপাতত এখানে কোনো বাতাস নেই, বাতাসের কোনো প্রবাহ নেই, সে প্রজাপতি যদি ওড়ে, ডানা উড়লে সেখানে একটা হাওয়ার স্পন্দন হবে। সেই স্পন্দনটা শুধু সাইবেরিয়া পর্যন্ত ধীরে 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 পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে তার সামগ্রিক যে সিস্টেম, সেখানে সেই একটা প্রজাপতির ডানা ঝাপটানোও তাকে প্রভাবিত করে। তার সুদূর প্রভাব শুধু সাইবেরিয়াতেও গিয়ে পৌঁছবে আজ না হোক কাল। এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। তাহলে আমার জীবনে বাটারফ্লাই এফেক্টটি কি? আমার সামান্যতম কাজ, সামান্যতম দৃষ্টিভঙ্গি, সামান্যতম মনোভাব, তা আমাকে তো এফেক্ট করছেই, আমার সমস্ত পারিপার্শ্বিক সমস্ত সমাজ জীবনকে এফেক্ট করছে। ওই জন্য মা বলছেন যে আগে তোমার দৃষ্টিভঙ্গিকে ঠিক করো, তোমার জীবন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার চেতনা, তোমার বিশ্বাসকে তুমি যদি ঠিক করো, আস্তে আস্তে অনেক জিনিস পাল্টে যাবে। এবং এটাকে বলে, এটা বাটারফ্লাই এফেক্ট, যে বিজ্ঞানের তত্ত্ব, সেটাও। অর্থাৎ আমি আমার প্রত্যেকটা মুভমেন্টের, চিন্তার, বিজ্ঞানের দৃষ্টিতে, লজিক্যালি বিজ্ঞান সব স্পন্দনের খেলা, সূক্ষ্ম শক্তির খেলা। সেটা আকাশে বাতাসে প্রতি মুহূর্তে তার বিচ্ছুরণ ঘটছে।
আমার থেকে, আমার কথার থেকে একটা ভাইব্রেশন, আমার চিন্তার থেকে একটা ভাইব্রেশন। এই যে রেইকি বলে, হোয়াট ইজ রেইকি? রেইকিটা কি? রেইকিটা কি রত্নাদি বলুন। ও তো করেছে, সেই জন্য রত্নাদিকে বলছি। রেইকিটা তো প্রথমে কনসেন্ট্রেট করে মানে যে কসমিক যে এনার্জি সেটাকে ডাকা, সেটাকে ফিল করা ভেতরে, অন্তত মনে করা যে সেটা আমার ভেতরে এসছে এবং সেটা আমার দেহের বিভিন্ন পার্টে সেটাকে ফিল করে করে 3 মিনিট করে প্রত্যেকটা কেন্দ্রে রাখতে হবে, প্রত্যেকটা সেন্টারে রেখে রেখে সেটাকে আর কি তার ফিলিংসটা আর কি নিতে হবে। এবং তারপরের পার্টটা বলুন যে সেটা অন্যকে ট্রান্সমিউট করা যায়। হ্যাঁ, সেটা অন্যকে করা যায়, সেটাই তো। এবং দূরে থাকলে ডিসট্যান্ট রেখে এইটার জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হচ্ছে, যেহেতু আমাদের কোনো পূর্বাপর অভিজ্ঞতা নেই, আমাদের তো আগ্রহ নেই। বাট এটাই হওয়া উচিত আমাদের কমন লাইফ, যে আমরা সমগ্র বিশ্ব ব্যবস্থার সাথে নিরবচ্ছিন্নভাবে ওতপ্রোত কানেক্টেড এসেনশিয়ালি, কিন্তু আমাদের ইগোসেন্ট্রিক কনসাসনেস সেখানে একটা পাঁচিল তুলে দিয়েছে, সূক্ষ্মত পাঁচিল তোলার ফলে আমাদের যে কানেক্টিভিটিটা সেটা ইন্টারাপশন হয়ে গেছে। রেকি কি বলছে? সেই কানেক্টিভিটিকে রিসেট করো, যেটা আছে, যেটা নেই সেটাকে আনা যায় না, যেটা আছে সেটাকে কানেক্ট করা। এইটা একটু বিশদভাবে একটু বলি, মানে সচেতনভাবে বলতে গেলে, দিস ইজ দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ উই শুড অ্যাচিভ। যে কনস্ট্যান্ট আমি একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে রয়েছি, সমস্ত জিনিসটা রয়েছে, আমি শুধু নিচ্ছি না বা নিতে পারছি না বা নেওয়ার ক্ষেত্রে আমি আমার প্রতিবন্ধক। এবং রেইকিতে যে জিনিসটা হয় সেটা প্রত্যেক মানুষের জীবনে যদি সেটা আমরা করতে পারি, আমার মনের ভারসাম্য, আমার দেহের ভারসাম্য, আমার আবেগ সত্তার ভারসাম্য সব ইন্টিগ্রেটেড হয়ে যাবে। এবং শ্রী অরবিন্দ বলেছেন যে এইটা হচ্ছে একটা প্রাথমিক রেইকির উদাহরণ বললাম, কিন্তু একটা সময় গিয়ে প্রকৃতি এমন যে বিশেষ করে দেহসত্তা আর প্রাণসত্তা, যে রেইকিতে আমি অ্যাচিভ করলেও আমি যখন সাধারণ চেতনায় থাকবো, আমার দেহসত্তা এবং প্রাণসত্তার রূপান্তর না হলে ও আবার আমাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে। আমি রেইকি শিখেছি, সাপোজ আমি রেইকি শিখেছি, আমি একটা নির্দিষ্ট সময় বসে আমি সেটা করতে পারি, একটা নির্দিষ্ট সময় আমি একটা রুগীকে হিল করতে পারি, রেইকিতে হিল করা যায় তো। কিন্তু যখন আমি সাধারণ জীবনে ফিরে আসি, একেবারে সিদ্ধ পুরুষ ছাড়া, আমিও অবসাদের শিকার, আমারও প্রেশার আছে, আমারও রোগ আছে। তার কারণ কি? ওটা আমার কনস্ট্যান্ট লাইফ এবং চেতনার মধ্যে নেই। ওটার জন্য আমাকে বিশেষ একটা অবস্থায় আসতে হয়, আনতে হয়, নামাতে হয়, সেটা আবার আমাকে পাস আউট করতে হয়, ট্রান্সমিউট করতে হয় অন্যের ক্ষেত্রে। এটা রিচুয়ালের মতো, কিন্তু এটা কনস্ট্যান্ট আমার ফেনোমেনা নয়। স্পিরিচুয়ালিটি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এটা তোমার স্বাভাবিক স্বধর্ম হয়ে যাবে সেই চেতনাটাকে। এবং সেই চেতনাটাকে শ্রী অরবিন্দ নামিয়েছিলেন, মা তার দেহে করেছিলেন, পৃথ্বী চেতনায় কাজ করছে, মাও কাজ করছেন সেটা নিয়ে। আমাদের কাজ হচ্ছে আমাদের একটু রিভার্সাল অফ কনসাসনেস। আমরা যেভাবে ভাবি একদম ভুল, যেভাবে কাজ করি ভুল, যেভাবে বিচার বিশ্লেষণ করি ভুল। ভুলের মানে পাল্লাটা এত ভারী, এই দিয়ে আমি আমার জীবনকে উদ্ধার করতে পারবো না, আমার পরের প্রজন্ম, আমার পর্যায়নী, তাদেরকেও আমি কিচ্ছু করতে পারবো না। আমি আমার নিজেকেই উদ্ধার করতে পারছি না। তা নিজেকে উদ্ধার করতে না পারলে আমার দ্বারা আমার পরবর্তী প্রজন্ম কী করে উদ্ধার হবে? আমি যেখানে হাত দেবো, আমি প্রশাসনে থাকবো, ব্যবসায় থাকবো, সেখানেই বা আমি কী সলভ করবো? আমার তো নিজের ভিতরেই রয়ে গেছে সেই ইমপারফেকশন। সেই জায়গাটায় জন্যই শ্রী অরবিন্দ এটাকে পার্মানেন্টলি সমাধান করার জন্য সেই শক্তিটাকে নামিয়ে এনে তিনি আজকের দিনে, তিনি 5ই তারিখ পরশু দিন, গত 2 দিন আগে তিনি উইথড্রয়াল করেছিলেন। সেইটা তিনি যাতে উপর থেকে কনস্ট্যান্টলি ব্রিজ হয়ে সেই কাজটা করতে পারেন মানুষের জন্য। আর মাকে রেখে গিয়েছিলেন, মা সেটা করেছিলেন। মা দেহ রাখার পর কাজটা আরও জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে। যে কাজটা শ্রী অরবিন্দ একা সূক্ষ্ম দিয়ে করছিলেন,
আজকে সেটা মা এবং শ্রী অরবিন্দ সূক্ষ্মদেহে করছেন, এবং তার প্রচুর রেকর্ড আছে, ছাপা আছে, হোয়াট দে ডিড, এবং এখনও কি করছেন তার সমস্ত প্রমাণগুলো, তার লজিকগুলো ছাপা রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের বলয়, আমি মানুষের কথা বলছি না, আমাদের বলয়ে আমাদের কোনো আমরা মানে একটা মানে ট্যাঞ্জিবল মানে দৃশ্যগ্রাহ্য এমন একটা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু উদাহরণস্বরূপ আমাদের কালেকটিভ লাইফে দিস ইজ ভেরি পেইনফুল। তাহলে আমি কি দেব আমার সন্তানকে? আমি কি দেব আমার কথা শুনতে যারা আসছে এই লেকচার ছাড়া? এগুলো তো বাষ্পীভূত হয়ে যাবে। গতকাল নিরাকার এসেছিল, কিছু লোক শুনেছে, আগ্রহ হয়েছে, স্মৃতি মানুষের বড়ই ক্ষণভঙ্গুর, স্মৃতি সব ভুলিয়ে দেবে, আবার সাধারণ জীবনে ফুলে যাবে। আবার যারা এর সাথে সংস্পর্শ থাকবে না, কেন সংস্পর্শ রাখারও তো লোক চাই, যারা উৎসাহ নিয়েছে তাদের সাথে, সে লোকও নেই, সব গেল, ইরেজ হয়ে গেল। হোয়াট ইজ দ্য ইউটিলিটি? সেই জন্য কনস্ট্যান্ট, কেন সত্যি কথা বলতে কি, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি 20 বছর আগেও সে কথা বলেছি, এখন নতুন নতুন ছেলে মেয়েদের মধ্যেও আমি রিমার্কেবলি, সংখ্যা এত কম হলেও অদ্ভুত ম্যাচিউরিটি, যে এই জীবনটাকে অন্য জীবন যদি রিপ্লেস না করতে পারে, অন্য চেতনা এসে, এর থেকে মুক্তি নেই, আরও খারাপ অবস্থা হবে। মানে খারাপ অবস্থা হবে শুধু আমার জন্য না, আমি যাদের রেখে যাচ্ছি তারা আরও গভীর অন্ধকার খন্দের মধ্যে পড়ে যাবে, অবস্থা ভয়াবহ। এবং সুপ্রামেন্টাল ফোর্স রয়েছে আমাদেরকে মদত দেওয়ার জন্য, মদত কথাটা আমি স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বললাম, মদত দেওয়ার জন্য, মদতটা আমরা নিচ্ছি না। মা বলছেন সাইকোলজিক্যালি তুমি চিন্তা করো, সুপ্রামেন্টাল ইজ দেয়ার, আই অ্যাম হিয়ার টু গিভ ইউ। তুমি নিতে চাও, তুমি নিজেকে খোলা রাখো, তোমার নিজের স্টাইল অফ লিভিংটাকে রিভার্স করো, ভাবনাগুলোকে অন্য পথে ঘোরাও, চিন্তাগুলোকে অন্যভাবে ঘোরাও, যা কিছু পুরনো সেগুলোকে ছাড়ো। ছাড়বো না, এই এতক্ষণ এখানে এসে বক্তৃতা দেবো, কি বক্তৃতা শুনবো, কি র্যালিক্সে গিয়ে প্রণাম করবো, বাকিটা আমি যেকে সেই তো কী হবে? সেই জন্য আমাদের এই আলোচনা চক্রগুলো সুযোগ করে দেয় প্রতি মুহূর্তে নতুন করে নিজের ভিতরে একটা কোথাও ধাক্কা। আর সব কিছু শেষ হয়ে যায়নি, মানুষ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো বয়সে ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো বয়সে। আমার মনে তো আমি 70 পেরিয়ে গেছি, না, 70-এর পরেও ঘুরে দাঁড়ানো যায়, কে বলেছে যায় না? মানুষ সর্বকল বাড়ে। আজকে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ কত বয়সে আমেরিকা গিয়েছিলেন? কত বছর বয়সে? তাহলে তো আমরা খালি নিজের আমরা নিজেরা নিজেদের উপরে লিমিটেশনটা আরোপ করে ফেলি। দ্যাট ইজ দ্য মানে আনফর্চুনেট থিং। আমার আসল শক্তিটা তো রয়েছে আমার উপরে, সেখান থেকে যদি সেই শক্তিটা নেওয়ার মতো আমার স্থিরতা থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমার এই শরীরটা তো একদম শেষ অন্তরায় হতে পারে না। যতদিন বাঁচবো তার মধ্যে দিয়ে তার প্রোগ্রেস হবে, কিন্তু সেই প্রোগ্রেসটাকে আমি কতগুলো কনভেনশনাল ওয়ের মধ্যে ঠেলে দিচ্ছি। আজকে শ্রী অরবিন্দের জন্মদিন করো, কালকে র্যালিক্স আছে সমবেত ধ্যান করো, কোনোটাই নিন্দনীয় না, কোনোটাই, সব কিছুই করা দরকার, কিন্তু এগুলো রিচুয়াল হয়ে যায় না যেন। রিচুয়াল হয়ে যাচ্ছে মানুষের হাতে পড়ে। রিচুয়াল হচ্ছে কী করে বুঝবো? রিচুয়াল হচ্ছে যে মানুষটা রোজ র্যালিক্সে প্রণাম করে, বা রোজ সে, আমি ধরুন খুব বক্তৃতা দিয়ে বেড়াই, লিখে এবার আমি একটা সামান্য একটা ইস্যু রত্নাদির সাথে বাকযুদ্ধ শুরু করে দিয়েছি, এবং সেইটা নিয়ে 7 দিনে কোনো সমাধান নিয়ে আসতে পারলাম না, একটা ছোট্ট ইস্যু নিয়ে। এবং এইখানে আমি দাঁড়িয়ে আছি, আমার টেস্ট হচ্ছে ওখানে, কি তাই তো? আমি নিজের জায়গা থেকে সরতে পারছি না, আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার আগে তুমি নিজের মধ্যে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করো, এবং আত্মদীপ ভাব। উপনিষদ বলছে তুমি আত্মদীপ ভাবর কোনো তোমার দৃষ্টান্ত নেই তোমার জীবনে, তুমি বড় বড় কথা বলে যাচ্ছ।
তোমার মধ্যে আত্মদান নেই, বৃহতের সাথে তোমার যোগ নেই, তোমার সমস্ত সৃষ্টির সাথে তোমার যে নিরবচ্ছিন্ন একটা যোগসূত্র, ভালোবাসা, কম্প্যাশন, সেটা তোমার ভিতর নেই। তুমি একটা দুস্থ লোককে দেখলেই তার প্রতি তোমার একরকম মনোভাব, একটা দেখতে সুন্দর অবস্থাপন্ন কোনো প্রতিবেশী দেখলে তার প্রতি হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন? এইখানেই তো তুমি বেসিক জায়গায় তো তুমি পড়ে আছো সেই প্রাচীন আদিমকালে। তুমি কিসের আধ্যাত্মিকতার বলতে হতে পারো? তুমি গীতার শ্লোক প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত গড়গড় করে বলেছি, তো সো হোয়াট, তাই না? অথচ যে কিছুই পড়েনি তার মধ্যে দেখো বেসিক জিনিসগুলো রয়ে গেছে, তার কাছে আমি শিশু। স্পিরিচুয়ালিটি হওয়ার মধ্যে, হয়ে ওঠার মধ্যে একটা জীবনশৈলী। আর আমার ছেলে মেয়েদের মধ্যে যদি এটা না দিতে পারি, ছেলে মেয়েদের জীবন বিষময় হয়ে যাবে। ছেলে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন তোমার মন কি, তোমার প্রাণ কি, তোমার দেহ কি, মনের সাথে প্রাণের, প্রাণের সাথে দেহের কী করে ইন্টিগ্রেশন করতে হয়, অর্কেস্ট্রেশন করতে হয়, কীভাবে দেহ ভুল কাজ করে, কীভাবে মন ভুল পথে চালায়। এই জীবনশৈলীটা তো আমার ছেলে মেয়েদের মধ্যে দিতে হবে, যেটা আমরা সুযোগ পাইনি। আমরা ছেলে মেয়েগুলোকে আলাদা রাখি, এর মধ্যে আনি না, এই শ্রোতে এগুলো তো বৃদ্ধ বয়সের কাজ। ফলে ছেলে মেয়েদের থেকেও আমরা ভিক্টিম হই ছেলে মেয়েদের দ্বারা কোনো না কোনোভাবে। একটা সময় গিয়ে, সবাই হয় না, বেশিরভাগই হচ্ছে এখন, ছেলে মেয়েরা একদিকে, বাবা মা একদিকে, একটা বিরাট দেওয়াল, সেই দেওয়াল ভেদ করে কেউ কারোর জায়গায় আসতে পারছে না ব্যতিক্রম ছাড়া। তার কারণ আমি তো তাকে শেখাইনি, তাকে ওটাকে আলাদা করে রেখেছি। আমি তাকে দেখাইনি যে এটা এমন একটা জীবনশৈলী, তুমি যেখানেই হাত দেবে সেখানেই তুমি উৎকর্ষতার প্রমাণ রাখবে, তোমার ভিতরের অনন্ত সম্ভাবনা আরও এক্সপ্লোর হবে তুমি যদি এই জীবনশৈলীটা নাও। তোমাকে বিভাগী হতে হবে না, বৈরাগ্য পথ অনুসরণ করতে হবে না। দিস দ্য ওয়ে অফ লিভিং। আরও কী করে ভালোভাবে জীবনটাকে হ্যান্ডেল করা যায় তার পথ এখানে রয়েছে, সেলফ মাস্টারি। সো আজকে শ্রী অরবিন্দের যে দেহত্যাগের যে কেন্দ্র করে যেটা আমরা মহা প্রয়াণ, সেটা একটা মহা আগমনের জন্যই তিনি করেছিলেন, এবং তার প্রস্তুতি পর্বটা সম্পর্কে আমরা যেন সচেতন হই। ঠিক আছে, নমস্কার।